আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নেই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে, এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, আমরা হ্যালোইন উৎসবে অনেককে কিন্তু মুখোশ পরতে দেখি। ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখোশ পরে এই উৎসবে মানুষ সমবেত হয়। অনেক উৎসবেই আমরা মানুষকে মুখোশ পরতে দেখি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই মুখোশের ব্যবহার রয়েছে। এটি কি শুধুই একটি সংস্কৃতি, একটি উৎসব, নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে? কি সে রহস্য, কি সেই বিশ্বাস? পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের সংস্কৃতি। সেই সংস্কৃতির মানুষের সাথে মিশে আছে ভিন্ন ধর্মী কিছু বিশ্বাস। প্রিয় লিসেনার্স, পৃথিবীর বিভিন্ন দেশের মুখোশের মধ্যে কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকম রহস্যময়তা রয়েছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে যুগোস্লাভিয়ার এক টুকরো সোনার পাতে মৃত মানুষের মুখের উপর মৃদুভাবে পিটিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হতো। এভাবে তৈরি হতো সোনার মুখোশ। একে বলা হতো ডেথ মাস্ক বা মৃত্যুকালীন মুখোশ। সমাধিস্থান পর্যন্ত সেটাকে বয়ে নিয়ে যাওয়া হতো, তারপর কবরখানায় সেটি রেখে আসা হতো। পুরনো সমাধি আবিষ্কারের সময় এ ধরনের বেশ কয়েকটি মুখোশ কিন্তু পাওয়া গেছে। মিশরে মৃতদেহের কফিনের পাশে মুখোশ রাখা হতো। কখনো তৈরি করা হতো পাথরের মুখোশ। তো এর উদ্দেশ্য ছিল অশুভ আত্মার হাত থেকে মৃতের শরীরকে নাকি রক্ষা করা। প্রাচীন মায়া সভ্যতায় দেখা যায় যে অনেক বিকট এবং ভয়ঙ্কর রকম মুখোশের ব্যবহার। মায়াদের তৈরি মন্দিরে এবং শান বাঁধানো চত্বরে এ ধরনের অসংখ্য মুখোশ দেখা যায়। মেক্সিকোতে কিন্তু বিস্তৃতি ঘটেছিল মায়া সভ্যতার। তাদের সূর্য দেবতার নাম কিমিচ আহো, যে দেবতা দাঁড়িয়ে আছে দুপাশে চিতা জাতীয় বাঘ ও পাখির মুখোশ দিয়ে। মেক্সিকোর কাবাহো অঞ্চলে বেশ কিছু মন্দিরে আছে দৈব মুখোশ। বৃষ্টির দেবতা চাক এর অসংখ্য মুখোশ গাঁথা আছে মন্দিরের গায়ে। যে দেবতার আছে হাতির মতো সুর। তখন যেসব মুখোশ তৈরি হতো সেগুলোর কিছু কিছু ছিল মূল্যবান জেট পাথরের। চোখ দুটো তৈরি হতো ঝিনুকের মুক্তায়। চোখের মণি তৈরি হতো অবসিডিয়ন পাথরে। মেক্সিকোর প্রধান অধিবাসী ওলমেকদের মুখোশের মাঝে ছিল এক ধরনের শিশু সুলভ সারল্য। প্রাচীন নগরী তিউতি হোয়াকানের পিরামিড মন্দিরে পাওয়া গেছে এক মুখোশ, যার বড় বড় কানের দুল আর মুখ জোড়া এক প্রজাপতি। শস্য দেবতা ইউমের প্রতীক হলো এই মুখোশটি। জেট পাথর আর সামুদ্রিক শামুকের খোলা দিয়ে তৈরি করা হয়েছিল বাদুর দেবতার মুখোশ। ইনকাদের উৎসব মুখোশ পুমা জাতীয় প্রাণীর মুখের আদলে তৈরি। পৃথিবীর বিভিন্ন আদিম জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের মুখোশ নৃত্য প্রচলিত আছে এখনো। ওশেনিয়া অঞ্চলের কোনো কোনো দ্বীপের ডাকডাক উপজাতি পশুর মুখোশ পরে। তারা অনুকরণ করে পশুটির স্বভাব চরিত্র, হিংস্রতা। মানে হচ্ছে তারা যখন ওই মুখোশটা পরে, ওই পশুর যে স্বভাব, যে হিংস্রতা, সেটি তারা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করতে থাকে। আফ্রিকার কোনো কোনো উপজাতির লোক নেকড়ে আর চিতাবাঘের মুখোশ পরে।
এই দুই পশুর মুখোশ পরা মানুষেরা মনে করে তাদের শরীরে এসে ভর করেছে পূর্বপুরুষের আত্মা। আফ্রিকার বাম্বারা উপজাতিরা বিভিন্ন প্রজাতির হরিণের মুখোশ পরে নাচে। মেলানেশিয়ার দ্বীপপুঞ্জে সেপিক নদীর তীরে আদিবাসীরা যে মুখোশ পরে তাতে আছে লম্বা পাখির ঠোঁটের মতো অবয়ব আর পুঁথির মতো চোখ। তারা বিশ্বাস করে মৃত্যুর পরে আত্মা পাখি হয়ে উড়ে যায়। পাপুয়া নিউগিনিতে গাছের ছাল বাকল দিয়ে এক ধরনের মুখোশ তৈরি করা হয়, তার নাম হলো হেবেজে। এর দুটো ভাগ থাকে। মুখের সামনে লম্বা একজোড়া কাঠের ফালি সাজিয়ে তৈরি করা হয় কুমিরের মুখ, ঝিনুকের টুকরো এবং শামুকের খোলা দিয়ে তৈরি করা হয় দুটি চোখ। আফ্রিকার আদিবাসীদের মধ্যে মুখোশের ব্যবহার অনেক বেশি। রহস্যময় তাদের আচার অনুষ্ঠান, বিচিত্র সব মুখোশ। ইত্তুরুবাত জাতির লোকদের কাছে ভূতের রং হলো নাকি সাদা, আর আকাশের দেবতা ওলরুনের রং নীল। তাদের মুখোশে তাই ওই দুটি রঙের ছড়াছড়ি, এটা তাদের বিশ্বাস। কঙ্গোর কোনো কোনো উপজাতির মাঝে কিছু অদ্ভুত রহস্যময় রীতিনীতি আছে। তার একটি হলো কিশোর যুবকদের জীবন রহস্যের পাঠ নিতে হয় বড়দের কাছ থেকে। এ সময়ে একটি বিশেষ ব্যাপার হলো মৃত্যু ও পুনর্জন্মের মুখোশ অভিনয়। কিশোর বয়সীরা প্রেত মুখোশ পরে মৃত সেজে কয়েকদিন থাকবে কবরস্থানে, মাটির তলার এক কুঠরিতে। এরপর আদিবাসী পুরোহিত অদ্ভুত রকমের মুখোশ পরে সুড়ঙ্গ পথে নেমে সেই কুঠরিতে যাবেন দীক্ষা দিতে। দীক্ষার পর অন্যদিকে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসবে ছেলেরা। উপরে উঠে ওরা খুলে ফেলে সেই ভূত মুখোশগুলো, যেন কল্পিত মৃত্যুর পর নতুন জন্ম পেল ওরা। তাদের হাতে তখন তুলে দেওয়া হবে হাতির দাঁতের ছোট মুখোশ। আমেরিকার পূর্ব অঞ্চলে ইরুকুই নামে উপজাতির আছে গোপন মুখোশ অনুষ্ঠান। যে গাছ থেকে মুখোশের কাঠ সংগ্রহ করা হয় তারা বিশ্বাস করে সেই গাছের আত্মা ভর করে আছে ওই মুখোশের গায়ে। তিব্বতেও দেখা যায় ভয়ঙ্কর সব মুখোশ। এগুলো হলো শয়তান নাচের মুখোশ। নেপালে আছে দানব নৃত্য, সেখানে ভয়ঙ্কর আকৃতির মুখোশ পরে নৃত্য করা হয়। সিংহলের মুখোশ নৃত্যের নাম সন নিয়াকুমা। সন্ধ্যায় শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এই মুখোশ নৃত্য। তাদের হাতে থাকে আলোর মশাল। 18টি দানব এই মুখোশ পরে একে একে চোখের সামনে আসে। মুখোশের ব্যবহার বিভিন্ন জাতির রহস্যময় ধারণাকেই তুলে ধরে। মুখোশের উৎপত্তি নিয়ে আফ্রিকাতে বেশ কিছু গল্পকথা বা গুজব প্রচলিত আছে। তার একটি হলো এক বৃদ্ধা স্ত্রীলোক তৈরি করত মাটির পাত্র। একদিন সে তার মেয়েকে মাটির সন্ধানে নিয়ে গেল নদীর তীরে। কোদাল দিয়ে মাটি তুলতে গিয়ে হঠাৎ একটি জিনিস উঠে এলো। সেটি ছিল একটি মুখোশ। এই অচেনা বস্তুটি দেখে বৃদ্ধা ভয় পেয়ে গেল। মেয়ের কাছে সেটাকে গচ্ছিত রেখে আবার মাটি কোপাতে লাগলো। এবার উঠে এলো একটি জিনিস, যার আদল হলো নারী মুখের মতো। মেয়েটি গ্রাম থেকে এক ওঝাকে ডেকে নিয়ে এলো। মুখ দুটির সামনে পোড়ানো হলো গোলমরিচ। জিনিস দুটি নাকি এবার খুবই রাগত স্বরে গর্জন করে উঠল। তখন মেয়েরা ভয় পেয়ে পালিয়ে গেল। পরে পুরুষেরা এসে বস্তু দুটির দায়িত্ব নিল, আর তখন থেকেই নাকি মুখোশের জন্ম। তার মানে এই দুটি জিনিস ছিল জীবন্ত, সেটা গোলমরিচ পোড়ানোর ফলে গর্জন করে ওঠে, আর এ দুটো থেকেই মানুষ মুখোশ তৈরি করা শেখে। এটা একটা লোককথা মাত্র। তো উত্তর আমেরিকার এস্কিমোদের জীবন কিন্তু খুবই বিপজ্জনক। সামুদ্রিক প্রাণী শিকার করে এরা জীবন ধারণ করে। তিমি মাছ, তারপর শিল, নানা ধরনের মাছ ধরে এস্কিমোরা খাবার সংগ্রহ করে। খেয়ালি প্রকৃতির জন্য এই শিকার অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু পরিবেশ যদি খারাপ হয়ে পড়ে, সমুদ্র উত্তাল হয়ে যায়, সমুদ্র তো না, ওখানে দেখা যাচ্ছে যে বরফ কেটে কেটে, যেটা বরফের সমুদ্র আর কি, তো ওই বরফ কেটে মাছ ধরতে হয়। যখন তাপমাত্রা অনেক অনেক নিচে নেমে যায় তখন কিন্তু পরিবেশ আর মাছ ধরার উপযোগী থাকে না। সেটাই হেয়ালি প্রকৃতি। আর এই ধরনের পরিবেশে কিন্তু মাছ ধরা অনিশ্চিত হয়ে পড়তেই পারে। মুখোশ নৃত্যের সাহায্যে ওখানকার ওঝারা এ ধরনের শিকারকে সাহায্য করে থাকে। আলাস্কা অঞ্চলে 3 ধরনের এস্কিমো মুখোশের প্রচলন রয়েছে। একটি হলো নরনারী মুখোশ।
এটাতে একসাথে গ্রথিত আছে প্রাণী ও মানুষের মুখ। প্রাণীগুলো সাধারণত তিমি, শিল, স্যামন জাতীয় মাছ। ওঝারা এই ধরনের মুখোশ পরে আচার অনুষ্ঠান করে। তারা বিশ্বাস করে এতে নাকি বেশি শিকার পাওয়া যায়। সিন্ধু ঘটকের দাঁত কিংবা তিমির হাড় এসব মুখোশ তৈরির কাজে ব্যবহার করা হয়। আমেরিকার মরুভূমি অঞ্চলে বাস করে পুয়েবলো ইন্ডিয়ান। তারা মুখোশ নৃত্য করে বৃষ্টি নামানোর জন্য। তাদের লোককথায় আছে কাচিনা নামের যে শক্তি তাদের বৃষ্টি এনে দিয়েছিল, এখন সে আশ্রয় নিয়েছে মরুভূমির হ্রদে। মুখোশ নৃত্যের প্রধান কাজ হলো সেই শক্তিকে পুনরায় আহ্বান করে ফিরিয়ে নিয়ে আসা। একসময় সেখানে ঘাস বনে চড়ে বেড়াতো প্রচুর মহিষ, বাইসন। মন্ডন উপজাতির মাঝে মহিষ মুখোশের প্রচলন রয়েছে। মহিষ শিকারে যাবার আগে এ ধরনের মুখোশ পরে দলবদ্ধভাবে এরা নৃত্য করে। কলম্বিয়ার চিপকা জাতির মধ্যে লাল চিনেমাটির মুখোশ প্রচলিত আছে। কাগাবা উপজাতির মধ্যে আছে শয়তান মুখোশ। ইউরোপের গুহাচিত্রে দেখা যায় পশু এবং মুখোশের ব্যবহার। এগুলো প্রায় 20,000 বছর আগে শিকারজীবী মানুষের আঁকা। সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার কোনো অংশে শোভাযাত্রায় আজও পশু মুখোশের প্রয়োগ দেখা যায়। ওই পর্বতমালার উপত্যকা ভূমিতে বসন্তের উৎসবে ভয়ানক শীতকে তাড়াতে এবং বসন্তকে আহ্বান করার অনুষ্ঠানে মুখোশের ব্যবহার করা হয় আজও। এভাবে এখনো মুখোশের ব্যবহারে মানুষের রহস্যময় আচার অনুষ্ঠান ফুটে ওঠে। জাপানের একটি জনপ্রিয় নাটক রয়েছে, নাটকটার নাম হচ্ছে নো, NO। এই নাটকে মুখোশের ব্যবহার করা হয়। এর ঐতিহ্য হলো মুখোশের 5টি চরিত্র: বৃদ্ধ, দেব, দেবী, শয়তান এবং অপদেবতা। আদিম মানুষ বিশ্বাস করত কিছু অলৌকিক শক্তি সমস্ত পৃথিবীকে নাকি পরিচালনা করছে, জীবিত অথবা মৃত। মানুষ অথবা পশু সবার ভেতরে আছে সেসব শক্তি। পৃথিবীতে ঠিকভাবে বাঁচতে হলে এসব শক্তিকে অন্য পথে চালিত করে শান্ত করতে হবে। মানুষের অনুকূলে আনতে হলে নানা ধরনের আচার অনুষ্ঠান করতে হবে। এটা করতে গিয়েই নাকি মুখোশের প্রয়োজন হয়ে পড়ে। নিজেকে অন্য রূপে প্রকাশ করার প্রাচীনতম নিদর্শন হলো মুখোশ। প্রিয় লিসেনার্স, মুখোশের ব্যবহার আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সমাজে, বিভিন্ন উপজাতির মধ্যে, বিভিন্ন স্থানে এক এক রকম ভাবে ব্যবহার করা হচ্ছে। এক একটা মুখোশের ধরনে এক এক রকম। কিন্তু এই মুখোশ ব্যবহারের ক্ষেত্রে তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা ঠিক তাদের মতো। তবে একটি জায়গায় কিন্তু সাধারণ একটা মিল রয়েছে। সেটি হলো তারা এটার সাথে কোনো অতিপ্রাকৃত শক্তির সম্পর্ক আছে বলে ভাবে। এই অতিপ্রাকৃত শক্তি তাদেরকে সাহায্য করে। কি সেই অতিপ্রাকৃত শক্তি? আসলে কি এর কোনো অস্তিত্ব আছে? কোনো অতিপ্রাকৃত শক্তি আসলেই কি এই মুখোশ পরিহিত ব্যক্তিকে সাহায্য করে? হ্যাঁ, করতে পারে। কিভাবে করতে পারে? যদি মুখোশ পরিহিত ব্যক্তি এই মুখোশ পরিধানের মাধ্যমে কোনো জাদু চর্চা করে থাকে, তাহলে অবশ্যই কোনো অশুভ শক্তি ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু এই ব্যাপারটা এক এক জায়গায় এক এক রকম। পৃথিবীর বিভিন্ন সমাজে অনেক প্রাচীনকাল থেকে মুখোশের এই ব্যবহার যে রহস্যময়তা জন্ম দিয়েছে, তা আজও এক অমীমাংসিত রহস্য। হয়তোবা কোনোদিন এই রহস্যের ভেদ হবে, কিন্তু যারা এটা নিয়ে কাজ করে এরা কখনোই এই বিষয়টি জনসম্মুখে আসতে দিতে নারাজ। আসলে কি রহস্য তার মধ্যে? এই কারণেই মূলত এটি বহু মানুষের অজানা রয়ে গেছে, আর এই কারণেই এটি এক অমীমাংসিত রহস্যের তালিকায় চলে গেছে। প্রিয় লিসেনার্স, মুখোশ পরাটা এটা নর্মালি উচিত নয়। এটা নিজের সুন্দর রূপকে বিকৃত করে উপস্থাপন করা। এটা স্বাভাবিক চিন্তা থেকেই আমরা বলতে পারি যে আমরা মুখোশ পরে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে যাওয়া, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর মুখোশ পরা, এটা পরার মাধ্যমে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে যে চেহারা দিয়েছেন, যে গঠন দিয়েছেন, সেটার কিন্তু আমরা অবমাননা করছি। এই জন্য আমাদের উচিত নয় মুখোশ পরিধান করে কোনো অনুষ্ঠান করা এবং কাউকে ভয়ও দেখানো। আমরা এটা অনেকে করি। আশা করব লিসেনাররা এগুলো থেকে ইনশাল্লাহ বিরত থাকবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আমাদের এপিসোডটি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমরা প্রতি সোমবার এই অমীমাংসিত রহস্য এপিসোডটি করি শুধু রহস্যপ্রেমীদের জন্য। এটি কিন্তু কোনো ভয়ের এপিসোড নয়। অনেকেই বলেন যে ভাইয়া ভয়ের ঘটনা চাই। সোমবারের এই অমীমাংসিত রহস্যতে কোনো ভয়ের ঘটনা শেয়ার করা হয় না, এটা শুধু রহস্যময় বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। ভয়ের ঘটনার জন্য আমরা প্রতি বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে এপিসোড প্রচার করে আসছি, যেখানে আপনাদের পাঠানো ঘটনাগুলো যেগুলো আমরা বাছাই করি প্রচারের জন্য সেগুলো আমরা প্রচার করি। আর মাঝে মাঝে ফ্রাইডে স্পেশাল এপিসোড আমরা প্রচার করি, সাধারণত মাসে একটি দুটো। আর রিমেম্বারিং স্টোরিজের পরিবর্তে আমরা হরর নাইট এপিসোড শুরু করেছি, যেটা প্রতি শনিবার একটি ঘটনা নিয়ে হয়ে থাকে। আপনাদের পাঠানো যে কোনো একটি ঘটনা ওই এপিসোডে প্রচারিত হয়। আর প্রতি সোমবার এই রহস্যময় বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অমীমাংসিত রহস্য এপিসোড। এই কারণে এই এপিসোডটি কিন্তু কোনো ভয়ের ঘটনা নয়। অনেকেই মনে করেন যে এখানে হয়তো বা কোনো ভয়ের ঘটনা শেয়ার করা হয়, কিন্তু না, এই এপিসোডে মানে এই অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা কোনো ভয়ের ঘটনা শেয়ার করি না। আমরা শুধু রহস্যময় বিভিন্ন জিনিসগুলো বিভিন্ন সমাজে যেগুলো প্রচলিত আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আসছে বৃহস্পতিবার কিন্তু আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে প্রচারিত হবে আমাদের রেগুলার এপিসোড, সেটি শুনতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,